টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আর আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। আজকে নিউ ইয়র্কের যারা আইডাতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের জন্য একটি বড় সংবাদ রয়েছে, বিশেষ করে যারা আনডকুমেন্টেড রয়েছেন তাদের জন্য। আজকে নিউ ইয়র্কের গভর্নর হাকুল তিনি ঘোষণা দিয়েছেন যে নিউ ইয়র্কের যারা আনডকুমেন্টেড মানুষ রয়েছেন এবং আইডায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন প্রায় 5,000 মানুষ রয়েছেন যারা আইডায় ক্ষতিগ্রস্ত এবং আনডকুমেন্টেড, তাদেরকে সর্বোচ্চ $72,000 পর্যন্ত অ্যাসিস্ট্যান্স দেয়া হবে ক্ষতিগ্রস্ত হিসেবে। এর মধ্যে সাধারণভাবে যারা ডকুমেন্টেড রয়েছেন তারা যেমনটি প্রপার্টি ড্যামেজ এবং বিলঙ্গিংস ড্যামেজের জন্য যেমন $36,000 এবং বাড়ির ক্ষয়ক্ষতির জন্য যেমন পাচ্ছেন $36,000, মানে টোটাল সব মিলিয়ে $72,000 পর্যন্ত তারা ক্ষতিপূরণ পাবেন। ঠিক একইভাবে আনডকুমেন্টেড যারা রয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও সর্বোচ্চ $72,000 পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন আইডায় ক্ষতিগ্রস্ত হলে। নিউ ইয়র্কের গভর্নর তিনি বলছেন যে নিউ ইয়র্ক কখনো কারোর সঙ্গে বৈষম্য করে না, আপনার লিগ্যাল স্ট্যাটাস আছে কি নাই সেই বিষয় নিউ ইয়র্ক কখনোই বিবেচনায় রাখে না। সবার জন্য সবাই নিউ ইয়র্কে সমান মর্যাদার অধিকার, এই বিবেচনাকে সামনে রেখে আইডায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আনডকুমেন্টেড তাদের জন্য এই বরাদ্দটি ঘোষণা করা হয়েছে। এবং নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও তিনিও বলেছেন যে আইডায় প্রায় 5,000 আনডকুমেন্টেড মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বাসা ঘর বাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ব্যক্তিগত আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে তাদের কাছে এই আর্থিক সহায়তা দেয়া হবে। এবং বলা হচ্ছে যে কোনোভাবেই তাদেরকে তাদের লিগ্যাল স্ট্যাটাস কি এটি জানতে চাওয়া হবে না, এটির কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু অবশ্যই তাদেরকে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ দেখাতে হবে। সেই প্রমাণ যেমনটি অন্যদের জন্য যেমনটি প্রযোজ্য, যে ভিডিও ফুটেজ হতে পারে, ফটো হতে পারে, এরকম যে সমস্ত প্রমাণাদি দরকার সেগুলো সাবমিট করতে হবে। এবং আগামী 27 নভেম্বর পর্যন্ত কিন্তু আইডায় ক্ষতিগ্রস্তদের সহায়তা পাওয়ার সময়সীমা রয়েছে। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। এমনকি আপনারা ওয়েবসাইটে গিয়ে তো করতে পারেনি, তাদের একটা টেলিফোন নাম্বারও রয়েছে। টেলিফোন নাম্বারটি আমি বলে দিতে চাই, 800-566-7636। এই নম্বরে ফোন করে আপনারা আবেদনপত্র সাবমিট কিন্তু করতে পারেন। নাম্বারটি আমি আবারও বলছি, 800-566-7636। এই নম্বরে ফোন করবেন। এবং মোট প্রায় $27 মিলিয়ন এই খাতে বরাদ্দ করা হয়েছে। স্টেট ফান্ডিং হবে $20 মিলিয়ন এবং নিউ ইয়র্ক সিটি এর জন্য ফান্ড করবে $7 মিলিয়ন। টোটাল $27 মিলিয়ন। এটি একটি বিরাট বরাদ্দ। আমি অ্যাটর্নি মাহফুজুর রহমান, যেহেতু আনডকুমেন্টেড মানুষরাও এই আওতায় এসেছে, আমার কাছে মনে হয় এটি একটা অনেক বড় ঘটনা, কারণ তারা অনেক সময়ই নানানভাবে বঞ্চিত হয়ে থাকেন। আমরা কোভিড মহামারীর সময়ও দেখেছি এবং নিউ ইয়র্ক সত্যিকার অর্থে সবাইকে সমান চোখে যে দেখে, আমরা দেখেছি যে এক্সক্লুডেড ওয়ার্কার্স ফান্ড নামে তারা একটি বরাদ্দ দিয়েছে, যেখানে সর্বোচ্চ $15,600 পর্যন্ত আনডকুমেন্টেড মানুষ যারা রয়েছেন তারা করোনা মহামারীর জন্য যেই আর্থিক সুবিধা প্রয়োজন ছিল, সবচেয়ে সংকটে আসলে তারাই ছিল, এবং সেই বরাদ্দটিও কিন্তু নিউ ইয়র্ক দিয়েছে। এবং এখন যারা আইডায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা জানি যে যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বেশিরভাগই বেসমেন্ট পানির নিচে তলিয়ে গিয়েছিল, এবং যারা আনডকুমেন্টেড একটা বড় অংশ কিন্তু তারা একটু অনেকখানি বলবো আমি মানবেতর জীবনযাপন করে, এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে তাদের সংখ্যাই আসলে তুলনামূলকভাবে কম্পেয়ার করলে বেশি। ফলে
ফলে এদিক থেকে একটি নিউ ইয়র্কের জন্য সত্যি একটা বড় খবর। যেই প্রশ্নটি আসলে সবসময় আসে যারা আনডকুমেন্টেড তাদের ভিতরে কখনো কখনো কিছুটা ভীতি কাজ করে যে আবার কোনো লিগাল স্ট্যাটাস নিয়ে সমস্যা হয়ে যায় কিনা, ডিপোর্টের শিকার হয় কিনা, আইস তাদের পেছনে লাগে কিনা, অনেক রকম সংকটে তারা ভোগেন। সেই ক্ষেত্রে কোনো এখন যদি তারা এই আইডার এই যে আর্থিক যেই মানে ফিনান্স অ্যাসিস্ট্যান্স যেটি ঘোষণা করা হয়েছে তাদের ইমিগ্রেশনে কোনো অসুবিধা হবে কিনা এবং কিভাবে তারা আবেদন করতে পারে যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ সুলতানা, আপনি খুব চমৎকারভাবে যে আইডার যে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ফিমা থেকে যে অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের জন্য সেটি খুব সুন্দরভাবে দর্শকদের কাছে উপস্থাপন করেছেন। আমি শুধু এতটুকু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে গভর্নর হাকুল কিন্তু বলেছেন যে অল নিউ ইয়র্কার্স লাইফস ইজ ম্যাটার। সো আমরা যেরকম বলি ব্ল্যাক লাইভস ম্যাটার, সো দ্যাটস দ্য ওয়ে নিউ ইয়র্ক লাইফস ইজ ম্যাটার, অল নিউ ইয়র্ক লাইফস। তো সেই হিসাবে আনডকুমেন্টেড যারা নিউ ইয়র্কে আছে তারাও কিন্তু একটা পার্ট, নিউ ইয়র্কের পার্ট। সেই হিসাবে কনসিডারেশন করেই কিন্তু প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদেরকে অ্যাসিস্ট করার চেষ্টা করছে, যেটা কিনা আমরা দেখি যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ওয়াশিংটনে কিন্তু সেটা দুই দলের অসম্মতির কারণে দেখা যাচ্ছে যে অনেক কিছুই সফলভাবে করতে পারছে না। কিন্তু যেহেতু নিউ ইয়র্ক স্টেট ডেমোক্রেট স্টেট, সেক্ষেত্রে তারা বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিতে পারছে এবং সেটা সুফল আনডকুমেন্টেড ইমিগ্রেন্টরা পাচ্ছে। তো এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টরা সেই সুবিধাটা নিতে পারবে কিনা এবং নিলে কোনো অসুবিধায় পড়বে কিনা, এটি আসলে অনেক আমাদের ক্লায়েন্ট এবং অনেক যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আছে যাদের এখনো গ্রিন কার্ড হয়নি তাদের কিন্তু এটা একদম কমন প্রশ্ন। যেমন এক্সক্লুডেড ওয়ার্কার্স ফান্ড নিবে কি নিবে না, এতে নিলে কি ভবিষ্যতে কোনো ক্ষতি হবে কিনা, এরকম প্রচুর প্রশ্ন কিন্তু আমরা হরমেশা পেয়ে থাকি। তো এটা আনসার হলো যে যেহেতু স্টেট এই সুবিধাটা দিচ্ছে এবং এগুলো একটা ইমার্জেন্সি সিচুয়েশনের কারণে কিন্তু এই ফ্যাসিলিটিগুলো দিচ্ছে, এগুলোকে আমার কাছে মনে হয় না যে কখনো এগুলোকে পাবলিক চার্জ হিসাবে কাউন্ট করা হবে ইন ফিউচারে। সেটি একটি জাস্ট স্টেট বেনিফিট, যে স্টেটে থাকার একটা সুবিধা কিন্তু আনডকুমেন্টেড ইমিগ্রেন্টরা পাচ্ছে। আর এখানে যেই আপনি যেটা বলেছিলেন যে ৭২,০০০ টাকা ম্যাক্সিমাম পাবে, 36,000 for the home damage and 36,000 for other damage and financial losses। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে প্রুফ দেখাতে হবে সেই ড্যামেজের। পাশাপাশি যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো প্রকার সিটিজেনশিপের প্রুফ দেখবে না, সেটা জাস্ট শুধু অ্যাপ্লিকেন্ট হিসাবে কনসিডার করা হবে। জি, এই যে যেই ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে, অনেকেই যে প্রশ্নটি করছেন যে গাড়ি যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তারা আর্থিক সহায়তা বা ক্ষতিপূরণ পাবে কিনা, এক্ষেত্রে সম্ভবত কার ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পেতে হবে নাকি আপনার জানা আছে কিনা? সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, অবশ্যই গাড়ির যদি কোনো ড্যামেজ আছে সেটা তো আলাদা ইন্স্যুরেন্স করা আছে। অবভিয়াসলি দুই জায়গা থেকে বেনিফিট পাওয়ার সুযোগ নেই, যে কোনো বেনিফিট যদি পেতে চায় সেটা এক জায়গা থেকেই পাবে সাধারণত। যদি গাড়ি ইন্স্যুরেন্স করা থাকে, ড্যামেজের ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে অবশ্যই সেটা ডিডাকশন বাদ দিয়ে কিন্তু সেটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেতে পারে। আর যদি সেটিও না থাকে, অবশ্যই যেটা ফাইন্যান্সিয়াল লসের কথা বলা হয়েছে যে সেকেন্ড পার্ট 36,000, সেটার মাধ্যমেও ক্লেম করতে পারে ইচ্ছে করলে। আচ্ছা, গাড়ি কি পার্সোনাল বিলঙ্গিংস এর মধ্যে পড়বে? গাড়ি তো আপনার এটা চ্যাটেল হিসাবে কাউন্ট করা যেতে পারে, এটা তো অস্থাবর সম্পত্তি, এটা কাউন্ট করা যেতে পারে। যে আমাদের সঙ্গে আগামীকাল অ্যাকাউন্টেন্ট থাকবেন, আমি আশা করি আপনারা আগামীকাল এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন। মাহফুজুর রহমান, আমরা জানি যে ড্যাকা প্রোগ্রাম নিয়ে ডেমোক্র্যাটদের বেশ কিছু আপডেট রয়েছে, যদি এটির একটু আপডেট আমাদেরকে জানাতেন। ধন্যবাদ সুলতানা। হ্যাঁ, অবশ্যই যেটি গতকাল একটি নিউজ আসছে যে ড্যাকা নিয়ে কিন্তু এখন আবার একটি আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। এটির কারণ হচ্ছে টেক্সাসের যে ফেডারেল কোর্ট রায় দিয়েছে যে ড্যাকার যেই প্রোগ্রামটি চালু করেছিল প্রেসিডেন্ট বারাক ওবামা, সেটি আইনসম্মত হয়নি। কেন হয়নি? সেটি কংগ্রেসের সম্মতি ছিল না, বা দ্যাট মিনস হচ্ছে এটা নতুন ল ইন্ট্রোডিউস করেছে উইদাউট পারমিশন ফ্রম দি কংগ্রেস। এবং পাশাপাশি এই লটি যখন ইন্ট্রোডিউস করেছে
তখন কিন্তু প্রপার প্রসিডিউর ফলো করা হয়নি। ফর এক্সাম্পল, পাবলিক থেকে অপিনিয়ন নেওয়া হয়নি প্রপারলি, পাশাপাশি স্টেটের উপরে কি ইফেক্ট পড়বে এই প্রোগ্রামটি সেটার বিষয়ে কোনো প্রকার মতামত নেওয়া হয়নি। এই পয়েন্টগুলো কিন্তু টেক্সাস ফেডারেল কোর্ট উল্লেখ করে সেটা বলেছে যে এটা অবৈধ হিসাবে গণ্য করেছে। যদিও বাইডেন প্রশাসন সেটার এগেইনস্টে হায়ার কোর্টে সেটা আপিল করেছে, সেটা এখন আপিল পেন্ডিং। কিন্তু তারপরেও যে ডেমোক্রেট গভর্নমেন্ট, যেহেতু এটা ডেমোক্রেট গভর্নমেন্টের একটা প্রোগ্রাম, তারা সেই প্রোগ্রামটিকে আপনার ইনটেক রাখার জন্য তারা নতুন ভাবে আবার এটাকে, এই প্রোগ্রামটিকে আবার রিক্রিয়েট করবে এবং সেটি কিনা যেসব জাজ, টেক্সাস ফেডারেল জাজ যেসব গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন গুলো ফলো করে তারা সেটা রিক্রিয়েট করে নতুন ভাবে সেই প্রোগ্রামের রুল গুলো তারা প্রণয়ন করবে, যাতে 600,000 ডেকা রিসিপিয়েন্ট তারা তাদের প্রোগ্রামে থাকতে পারে। কিন্তু এখানে একটা কথা, সেটি হচ্ছে যদিও তারা প্রোগ্রামটি রিইন্ট্রোডিউস করবে, কিন্তু স্টিল সেখানে একটা ল্যাকিংস থেকে যাবে, সেটি হচ্ছে কংগ্রেসের সেটা অনুমতি সেটা কিন্তু থাকছে না। তো অবভিয়াসলি কিন্তু বাইডেন প্রশাসন বলছে যে এই প্রোগ্রামের পার্মানেন্ট সলিউশন হচ্ছে কংগ্রেস। তো কংগ্রেসে অবশ্যই দুই পার্টিকে একমত হয়ে যে ইয়ুথ যারা আছে আমেরিকাতে ওয়ার্কফোর্স, তাদের জন্য পার্মানেন্ট কিছু করার জন্য সম্মতি হতে হবে। জি, অনেক ধন্যবাদ এই আপডেট দেওয়ার জন্য। তবে এটি একটু সময় সাপেক্ষ, বেশ কিছুদিন সময় লাগবে এটি চূড়ান্ত হতে হতে। আমি চলে যেতে চাই দর্শকদের টেলিফোনে। দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আউয়াল, আমি ব্রঞ্জ থেকে কল করছি। আমার দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, আমি আমার ভাই বন্ধুদেরকে 2013-তে অ্যাপ্লাই করছি, এখন পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল লেটার পাইনি। আমার কাছে রিসিপ্ট লেটার আছে, আর কিছু পাইনি। এটা কি করতে পারি? জি, অনেক ধন্যবাদ। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, আমাদের একটা ফার্ম আছে, এই ফার্মের লেগে কি আমরা আইডিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারি? ইআইডিএল এর জন্য, রাইট? জি জি জি, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমি ফার্স্ট পার্টে ইমিগ্রেশন পার্টের আনসার দিই। সেটি হচ্ছে যেটা 2013-এ যেটা আবেদন করেছে ভাই বোনের জন্য, সেটি আমরা দেখতে পাই যে ওই 2012 এবং 13-এ যারা আবেদন করেছিল তাদের কিন্তু অলরেডি ইমিগ্রেশন সবার ক্ষেত্রে কিন্তু সেকেন্ড লেটার, যেটা আরইপি লেটার সেন্ড করেছে এবং সেসব অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো যে ক্ষেত্রে ওনার অ্যাপ্লিকেশনটি দেখতে হবে কোন সার্ভিস সেন্টারে আছে, কেন এখনো কোনো আপডেট আসেনি। তো এই ক্ষেত্রে যেটি করণীয়, অবশ্যই অতি সত্বর ইউএসসিআইএস এ যোগাযোগ করা, ওনার যদি অ্যাড্রেস এবং অন্যান্য ইনফরমেশন আপডেট না থাকে সেটি আপডেট করে দেওয়া, যেন কোনো করেসপন্ডেন্স মিস না করে। যে আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটুকু আমি মনে হয় দিতে পারবো। সেটি হচ্ছে, আপনি যে ফার্ম রয়েছে, আপনার যদি 2019 এবং 2020-এর ট্যাক্স ফাইল করে থাকেন তাহলে অবশ্যই আপনি করতে পারবেন, এবং আপনার করোনার জন্য আপনার ইনকাম ক্ষতিগ্রস্ত হয়েছে, 30% কমে গেছে, এমনটি যদি দেখাতে পারেন ট্যাক্স ফাইল অনুযায়ী, তাহলে অবশ্যই আপনার, এবং আপনি যদি লো ইনকাম গ্রুপে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদন গৃহীত হতে পারে। এখনও ইআইডিএল টার্গেটেড অ্যাডভান্সের কিন্তু লোনের জন্য আবেদন নেওয়া হচ্ছে, টার্গেটেড অ্যাডভান্সের জন্য আবেদন নেওয়া হচ্ছে। আশা করি আপনারা এটি চেষ্টা করবেন। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি ব্রুকলিন থেকে ইউসুফ বলছি। জি বলুন। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার একটা প্রশ্ন হলো, আমি এসএলএম অ্যাপ্রুভ হয়েছে আমার 2018 সালে, 2000 গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি 2022 ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। এখনো কোনো আসে নাই, কতদিন লাগতে পারে? জি, অনেক ধন্যবাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান। জি, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। হ্যাঁ, কংগ্রেচুলেশন ফার্স্ট অফ অল যে উনি কেসে গ্রান্ট হয়েছে ওনার কেস। তো অ্যাসাইলাম কেস গ্রান্ট হলে এক বছর অপেক্ষা করতে হয় গ্রিন কার্ড আবেদন করার জন্য। তো সেই হিসাবে উনি 2020-তে ফেব্রুয়ারিতে আবেদন করেছে। আর এই অ্যাপ্লিকেশন গুলো, যেটা অ্যাডজাস্টমেন্ট বলা হয় অ্যাসাইলাম বেসিসে, সেগুলো সময়কালটি ডিপেন্ড করে সার্ভিস সেন্টারের সময়কালের উপরে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে টেক্সাস সার্ভিস সেন্টারে অ্যাপ্লিকেশন গুলো যায়, ওখানে অ্যাপ্লিকেশন গুলো অ্যাডজুডিকেট করতে মিনিমাম 3 ইয়ার্স
সময় নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে মনে হয় বেশ কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে আছেন? দর্শক কে আছেন? হ্যালো, জি, টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি আমার দুইটা প্রশ্ন আছে জি। অ্যাটর্নি মাহফুজুর রহমানের কাছে। জি হ্যালো, জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার ওয়াইফ তার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছে, সাথে তার দুই ভাই আছে, ছোট ভাই। তো ছোট ভাইয়ের বয়স যখন অ্যাপ্লাই করেছে, যখন আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটা পাঠাইছি, তখন তার বয়স ছিল, হ্যাঁ, তো আমরা যখন অ্যাপ্লাই করছি তখন তার বয়সটা ছিল 21 বছর, 21 বছরের নিচে। এখন ওরা প্রুফ এখনো হয় নাই, ইউসিআই এখনো অ্যাপ্রুভ করে নাই। যদি অ্যাপ্রুভ করার আগে 21 পার হয়ে যায়, তাহলে কি সে কোনো সমস্যা পড়বে কিনা? জি, অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এই ক্ষেত্রে ওনার ওয়াইফ যেহেতু ইউএস সিটিজেন, ওনার প্যারেন্টস এর জন্য আবেদন করছে, সেই ক্ষেত্রে ইট ডাজন্ট ম্যাটার যে বাচ্চাদের বয়স পার হচ্ছে কি হচ্ছে না, সেক্ষেত্রে কারণ ইউএস সিটিজেনের প্যারেন্টস এর সাথে ডেরিভেটিভ কোনো অ্যাপ্লিকেন্ট ইমিগ্রেন্ট হয়ে আসতে পারবে না। ওনার বয়স যদি 18 হতো, 17 হতো, ওই বাবা মার সাথে ইমিগ্রেন্ট হয়ে আসার কোনো সুযোগ নেই। এটা নিয়ম হচ্ছে প্যারেন্টস এর জন্য সিঙ্গেল ভাবে আবেদন করতে হয়, ওরা ইমিগ্রেন্ট হয়ে আসার পরে ওরা তোদের মাইনর চাইল্ডের জন্য আবেদন করতে হয়। তো এই ক্ষেত্রে যদি ওনার প্যারেন্টস যদি অ্যাপ্রুভ হয়ে দেশে আসার পরে যদি দেখা যায় যে ওই ওনার সন্তানটি 21-এর নিচে আছে, তাহলে দ্রুত গতিতে আমেরিকা ইমিগ্রেন্ট হওয়ার সুযোগ আছে। তারপরে 21-এর উপরে হয়ে গেলে আবেদন করতে পারবে, সেই ক্ষেত্রে আনম্যারিড থাকতে হবে ইমিগ্রেন্ট হওয়ার আগ পর্যন্ত। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন? আমি ফাহমিদা অজনপাড় থেকে কল করছি। আমার একটা কোয়েকশন ছিল ইমিগ্রেশন বিষয়ে নিয়ে। তো আমি আমার মা বাবার জন্য জানুয়ারিতে অ্যাপ্লাই করছিলাম। তারপরে আমি সেপ্টেম্বরে আমি সব ডকুমেন্টগুলো সাবমিট করে দিছি, আমি স্পন্সরও দিয়ে দিছি। এখন আমার আর কতদিন লাগবে? জি, অনেক ধন্যবাদ ইন্টারভিউর জন্য। জি, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে এটা যে ওনার যে কত সময় লাগবে, এটা অ্যাংজাইটি নট অনলি হার, ওনার না, এটা আমেরিকা যত ইমিগ্রেন্ট পপুলেশন আছে তাদের রিলেটিভস জন্য যারা আবেদন করে রেখেছে এবং কনসুলার প্রসেসের মধ্যে আছে, সবাই কিন্তু দেখা যাচ্ছে এরকম একটা অ্যাংজাইটির মধ্যে কাজ থাকছে। কারণ হচ্ছে ন্যাশনাল ভিসা সেন্টার কিন্তু তাদের স্বাভাবিক গতিতে কোনো প্রকার ইন্টারভিউ স্কেডিউল করছে না। তারা খুবই যে বেশ কিছুদিন আগে তারা যে প্রায়োরিটির যে ক্যাটাগরি তারা পাবলিশ করেছে, সেটিতে হচ্ছে যে অ্যাডাপশনের কেসগুলো তারা ফার্স্ট দেখবে, ইমিডিয়েট রিলেটিভস আছে যেমন ইউএস সিটিজেনের স্পাউস প্যারেন্টস, তাদের কেসগুলো পরে দেখবে, এরপরে গ্রিন কার্ডধারীর রিলেটিভস তাদের জন্য দেখবে, আর বাকি যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরগুলো ফোর্থ ক্যাটাগরিতে তারা যাচাই করবে এবং ইন্টারভিউ জন্য স্কেডিউল করবে। তো আপনি যেহেতু ইউএস সিটিজেন প্যারেন্টসের জন্য আবেদন করেছেন, সেটি হচ্ছে ইমিডিয়েট রিলেটিভস, সেটা অবশ্যই এটা সেকেন্ড ক্যাটাগরিতে আছে। তো এটা ডিপেন্ড করবে কোভিড পরিস্থিতি, যে কনসুলার প্রসেসে বাংলাদেশে কোভিড পরিস্থিতির অবস্থা কতটুকু উন্নতি হয় এবং তাদের কার্যক্রম কতটুকু এক্সপেডাইট হয়, সেটার উপর ডিপেন্ড করবে। তারপরে ইন দি মিন টাইম ন্যাশনাল ভিসা সেন্টারে আপনি যোগাযোগ করতে পারেন কেসটির আপডেট জানার জন্য। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে যাওয়ার আগে ইসরাব আলী তিনি একটি প্রশ্ন করেছেন যে তার স্ত্রীর সিটিজেনশিপ ইন্টারভিউ সংক্রান্ত, তার স্ত্রীর ইংলিশের দক্ষতা খুব ভালো নেই, লিখতেও পারেন না, পড়তেও পারেন না, ভালো করে বোঝেনও না, তাহলে এখন তার কি করণীয় রয়েছে? হাউ শি ক্যান গেট সিটিজেনশিপ টেস্ট? উনি যদি অন্য সবকিছুতে কোয়ালিফিকেশন হয় এবং সাউন্ড হেলথ থাকে, সাউন্ড মাইন্ড থাকে, অবশ্যই তাহলে ওনাকে সিটিজেনশিপের জন্য যে পড়াশোনা করতে হয় সেটাতে ওনাকে প্র্যাকটিস শুরু করতে হবে, সেটার কোনো বিকল্প নেই। বিকল্প আছে যদি ওনার স্ত্রী যদি কোনো সেরকম সিকনেসের মধ্যে থাকে যার ফলে ওনার নতুন কোনো কিছু লার্ন করা ওনার পক্ষে সম্ভব না, সেক্ষেত্রে ডাক্তার যখন সার্টিফাই করে দিবে তখন ফুল এক্সামশন নিয়ে কিন্তু সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারে।
ফলে আসলে সিটিজেনশিপ পরীক্ষা ইংলিশেই দিতে হবে, এর কোনো বিকল্প নেই, তাই তো? রাইট, আই অ্যাকসেপ্ট সাম এক্সেপশন। যে যারা একটু অসুস্থ, ভুলে যাওয়া, মানে সেই সব ক্যাটাগরি তো ভিন্ন। ডাক্তারের সার্টিফিকেটের ভিত্তিতে কেউ কোনো সহকারীর মাধ্যমে এই ইন্টারভিউ দিতে পারেন, তাই তো? রাইট, ইন্টারপ্রেটার তখন তার নিজের ভাষায় কথা বলে উনি সিটিজেনশিপ নিতে পারেন। রাইট। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আপু, আমি মোহাম্মদ বলছিলাম জামাইকা থেকে। জি বলুন। মাহফুজা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ জি ভালো। হ্যাঁ, আমি একটু আসলে আমি একটা বুঝতেছি না। আমি আমার ওয়াইফ গত বছর সেপ্টেম্বর মাসে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি। আমরা বোথ মানে গত জুলাই মাসের ফার্স্ট উইকে আমরা আমাদের বায়োমেট্রিক কমপ্লিট করেছি, কিন্তু আমার ওয়াইফ অলরেডি সে ইন্টারভিউ দিয়ে অলরেডি সিটিজেন হয়ে গেছে। আমারটা এখনো ইন্টারভিউ কল করেনি। হোয়াট ক্যান আই ডু নাও প্লিজ? অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এটি আসলে সিটিজেনশিপ আবেদনটি আরেকটি আবেদনের সাথে সেভাবে 100% কম্পেয়ার করার সুযোগ নেই, কারণ প্রতিটি অ্যাপ্লিকেশন সেপারেট এবং প্রতিটি অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড চেক, এফবিআই চেক, সবকিছু চেক হয়ে আসলে তারপরে তারা ইন্টারভিউ স্কেজুল করতে পারবে। তো আপনার অ্যাপ্লিকেশনটি যেহেতু ডিলে হচ্ছে, হয়তোবা কোনো তাদের রিমেনিং ইস্যু রয়ে গিয়েছে, সেটি ইস্যুটি সলভ হলেই আপনার ইন্টারভিউ স্কেজুল করবে। ইন দ্য মিন টাইম ইচ্ছা করলে ইউএসসিএস এর কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে পারেন যে কেসটির আপডেট জানার জন্য। জি অনেক ধন্যবাদ। টেলিফোনে কে রয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার দুইটা কোশ্চেন ছিল। একটা হলো আপনার আমার ওয়াইফের জন্য আমি এক্সপায়ারি করাবো, গ্রিন কার্ড হোল্ডার 2017 অ্যাপ্লাই করেছিলাম। এখন এটার জন্য কি মাহফুজ ভাইয়ের কাছে আসতে পারবো, মানে উনি কি করে এটা? আর সেকেন্ড কোয়েশ্চেন হলো আপনার আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম 2017। এখন ঢাকা এম্বাসিতে কোন ক্যাটাগরি ভিসা চলছে এটাই জানতে চাচ্ছি, 17 আর না 18 এর। জি অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে কোভিড পরিস্থিতির কারণে যে ভিসা প্রক্রিয়াটা কিন্তু স্বাভাবিক নয়, সেটি কিন্তু ব্যাকলগ তৈরি হয়ে আছে। অ্যারাউন্ড মোর দেন 600,000 এর মতো অ্যাপ্লিকেশন কিন্তু এখনো স্টেট ডিপার্টমেন্টের ন্যাশনাল ভিসা সেন্টারে অবস্থান করছে, তারা কিন্তু সেটা এক্সপেক্ট করতে পারছে না কোভিড রিজনের কারণে। আর গ্রিন কার্ডধারী স্পাউসের অ্যাপ্লিকেশন কিন্তু কারেন্ট, সেখানে কোনো ব্যাকলগ নেই এই মুহূর্তে। উনি যদি ওনার অ্যাপ্লিকেশনে ডকুমেন্টারি কোয়ালিফাই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা সময় যখন আসবে তখন ইন্টারভিউ জন্য স্কেজুল করবে রেগুলার প্রসেসে। কিন্তু যদি কারো কোনো পার্সোনাল সিচুয়েশন থাকে যেটা কিনা ইমার্জেন্সি, তাদের ফ্যামিলি রিউনিফিকেশন ইমার্জেন্সি হয়ে পড়েছে, হয়তোবা কোনো মাইনর চাইল্ড থাকে অথবা কোনো পক্ষ খুবই সিক যেটা কিনা অ্যাকম্পানি করা দরকার, এরকম যদি কোনো সিচুয়েশন থাকে তাহলে ন্যাশনাল ভিসা সেন্টারে এক্সপায়ার করার জন্য রিকোয়েস্ট করতে পারে। উনি নিজেও করতে পারে, কোনো অ্যাটর্নির হেল্প নিতে পারে। জি অনেক ধন্যবাদ। তিনি জানতে চাচ্ছিলেন যে আপনার ক্লায়েন্ট তিনি হতে পারেন কিনা। আচ্ছা, আমাদের ইনফরমেশন ওয়েবসাইটে আছে, ইচ্ছা করলে যোগাযোগ করতে পারে ওখান থেকে। জি জলিল আব্দুল তিনি একটি প্রশ্ন করেছেন যে ফিঙ্গারপ্রিন্টের কয় মাস পর সিটিজেনশিপের জন্য ডাকে? সেটির কোনো সেরকম স্পেসিফিক কোনো তাদের রুলস নেই, গাইডেন্স নেই। ফিঙ্গারপ্রিন্ট নেওয়াটার অর্থ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড চেক, সিকিউরিটি চেক এগুলো করবে। তো ওই প্রিন্টিং যখন হাতে যাবে এবং ভ্যারাইটি বিভিন্ন এজেন্সির কাছে যখন যাবে, তারা যখনই সিকিউরিটি চেকটি সম্পূর্ণ করবে তখনই ওনার কেসটি ইন্টারভিউর জন্য স্কেজুল করা হবে। জি অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন? দর্শক কে আছেন? দর্শক কে আছেন? হ্যালো, জি বলুন, অনেকক্ষণ ধরে ডাকছি আপনাকে, বলুন। টিভিতে দেখা যায় অন্যরকম অন্য লোক। আচ্ছা, আমি মোহাম্মদ রহমান লংআইল্যান্ড থেকে বলতেছি। আমি আমার ওয়াইফের জন্য সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছি এবং ওটা রিসিভ লেটার পাইছি সেপ্টেম্বরের 7 তারিখে। আবার নেক্সট উইকে আরেকটা লেটার আসছে, ফিঙ্গারপ্রিন্ট লাগবে না, কিন্তু আমি পে করছি $725। এখন আর হ্যাঁ আমি বলতেছি। জি বলতে থাকুন, শুনছি তো আমরা। তারপরে আপনার প্রিপারেশন নেওয়ার জন্য সিটি বা বুক কিভাবে নেওয়া যাবে, যেহেতু তার ফিঙ্গারপ্রিন্ট হবে না?
এই যে আমার প্রশ্ন জি, ছিল। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। যেটা এই যে সিচুয়েশনটি দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশনে আবেদন করার পরে ফিঙ্গারপ্রিন্ট যেখানে পে করেছে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, এটি আসলে কোভিড সিচুয়েশনের কারণে তারা অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যখন ইনিশিয়ালি প্রিভিয়াস কোনো তার প্রিন্টিং ক্যাপচার করতে পারে তখন তারা ওই প্রিন্টিংটি নিয়ে তারা কার্যক্রম শুরু করে এবং সেক্ষেত্রে একটা নোটিফিকেশন দিয়ে দেওয়া হয় যে এই মুহূর্তে তারা ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না। কিন্তু এটা মানে এই নয় যে তারা ফিঙ্গারপ্রিন্ট নিবে না, তারা কিন্তু ইন্টারভিউর আগে আবার যে কোনো সময় ফিঙ্গারপ্রিন্টের জন্য লেটার সেন্ড করতে পারে। আর সেই ক্ষেত্রে ওনার ফি যেটা নিয়েছে তারা অ্যাজ ইউজুয়াল তারা ফি ওটা নিয়ে থাকে, সেই ক্ষেত্রে এটা ফি রিটার্ন করার কোনো সুযোগ নেই, তারা তাদের সিকিউরিটি চেকের জন্য যা যা করে তারা সেটা করবে সেটা। জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন? দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম, বলুন। আহমেদ বলছি রেক্সাইন থেকে। জি, আমার একটা প্রশ্ন ছিল ওই যে ফ্লডের সম্পর্কে। আমি কাজ করছিলাম উবার নিউ জার্সি থেকে, তো ওই ঝড়ে আমার গাড়ি ওইখানে নষ্ট হয়ে গেছে, পরে আমি চলে আসছি। আর এখন পর্যন্ত মানে আর গাড়ি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার কারণে কাজে ফিরতে পারি নাই। এখন আমি কি কোনো সহায়তা পাবো, কিসের জন্য অ্যাপ্লাই করতে পারবো? যদি পারি কিভাবে অ্যাপ্লাই করবো? আপনি তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। আমরা একটা ফোন নাম্বার আগেই বলেছি, তারপরে আবারও বলে দিচ্ছি নাম্বারটি 8005667636। এই নম্বরে ফোন করে আবেদন করতে পারবেন, অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এছাড়া 311-এ ফোন করেও কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন এবং তাদের কাছ থেকে গাইডলাইনও নিতে পারবেন যে আপনার কি কি করতে হবে, আপনাকে লিস্ট দিতে হবে যে আপনার কি কি ক্ষতি হয়েছে। ফলে আশা করি আপনারা যোগাযোগ করবেন। টেলিফোনে দর্শক কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম সালমা, আমি ফ্লোরিডা থেকে বলছি। আমার ইমিগ্রেশন সম্পর্কে একটা কোশ্চেন ছিল। জি, বলুন। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। ওকে, এটা ব্রাদার এন্ড সিস্টার অ্যাপ্লিকেশনস সামরি করেসপন্ডেন্স করা হয় নাই 2 ইয়ার, মানে 2 ইয়ার্সে। সো applicant got the final notice, and my question is that is any way if we write the letter then they can reopen the case? জি, অনেক ধন্যবাদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সেটা যেটি হয়েছে ওনার ক্ষেত্রে সেটি হচ্ছে নন করেসপন্ডেন্সের কারণে অ্যাপ্লিকেশনটি কিন্তু ডিনাই করে দেয়, তারা অ্যাবান্ডনমেন্ট ধরা হয়। সেই ক্ষেত্রে এই জন্য বারবার আমরা কিন্তু দর্শকদেরকে বলি যে অ্যাপ্লিকেশনের জন্য ইনফরমেশন গুলো সবসময় আপডেট যেন রাখে, অ্যাড্রেস এবং অন্যান্য ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন। তো যখন এই ধরনের সিচুয়েশন হয় যে অ্যাবান্ডনমেন্ট, নন কমিউনিকেশন মানে নন রেসপন্সের জন্য অথবা তারা প্রিভিয়াসলি আরএফপি সেন্ড করেছিল, সেটির কোনো রেসপন্স পায়নি, সেটার ফলশ্রুতিতে তারা ডিসিশন ইস্যু করে থাকে। এই ডিসিশনের এগেইনস্টে আপিল করার সুযোগ নেই, তবে মোশন টু রিওপেন করা যায়, সেটা নির্দিষ্ট ফি দিয়ে ইউএসসিএস, এবং তারা কেন সেই করেসপন্ডেন্স পায়নি সেটা যদি যথাযথভাবে ব্যাখ্যা করে কনভিন্স করতে পারে তাহলে কেসটি ওপেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জি, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। টেলিফোনে দর্শক কে রয়েছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম এমবি কাইয়ুম, আমি ব্রুঞ্জ থেকে বলছি। জি, বলুন। মাহফুজুর রহমান ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন। আমি ইমিগ্রেন্ট ভিসায় আছি ফ্যামিলি সহ। তো 4 বছর 9 মাস পূর্ণ হওয়ার পরে আমি 2020-এর 5 মে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছি। আর 2020-এর 23 সেপ্টেম্বর আমার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে। আমার মেয়েকে, আমি, আমার ওয়াইফ, আমার ছেলে এবং মেয়ে 4 সদস্য। আমরা 3 জনেরটা করছি অনলাইনে ফি দিয়ে, আর আমার মেয়েরটা করছি ফি ছাড়া, ফি ওয়েভার ছিল ওর, পেপার অ্যাপ্লিকেশন। তো মেয়ের ফিঙ্গারপ্রিন্ট আমাদের পরে হয়েছে, পরে হওয়ার পর মেয়েকে মেয়ে গত মে মাসে মেয়ে অলরেডি সিটিজেন হয়ে গেছে। আর আমরা 1 বছর পার হয়ে গেছে। 23 সেপ্টেম্বর 2020-এ আমাদের ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, আর এখন 21-এ, আজকে 28 সেপ্টেম্বর, এখনো আমাদের ডাকে না। আমি 4 বার অনলাইনে অ্যাকাউন্ট থেকে আমি 4 বার ইমেল করছি, 4 বার তারা একই রিপ্লাই দেয় যে তোমারটা উইদিন প্রসেসিং টাইম, তোমার কোনো কিছু পেন্ডিং নাই, সব ঠিক আছে, তোমার উইদিন প্রসেসিং টাইম আছে। তো আমাকে এই স্ট্যাটাসে দেখাচ্ছে আমার প্রসেসিং টাইম আর 8 দিন বাকি আছে। এখন কি করতে পারি? জি,
অনেক ফোন করলে কেউ ধরে না, কোনো হিউম্যান ধরে না, মেশিন ধরে। জি অ্যাটর্নি মাহফুজুর রহমান ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সেটি যে ইমিগ্রেশনে যেটা আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম যে প্রতিটা অ্যাপ্লিকেশনে একটা টাইম ফ্রেম থাকে, যেটা আপনি যে বারবার নক করেছেন, দ্যাট মিনস হচ্ছে যে লোকাল যে সেন্টার আছে সিটিজেনশিপ আবেদনটি প্রসেস করার জন্য, তাদের কিন্তু নির্দিষ্ট একটা টাইম ফ্রেম আছে। সেই টাইম ফ্রেমের মধ্যে আছে যেটা আপনি যেটা বললেন যে 8 দিন এখনো সময় বাকি আছে যে প্রসেসিং টাইম পার হওয়ার জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু প্রসেসিং টাইমের মধ্যেই কিন্তু একটা রেজাল্ট চলে আসে। যখন প্রসেসিং টাইমটি পেরিয়ে যাবে তখন কিন্তু প্রপার টাইম হচ্ছে ইউএসসিআইএস কে নক করা, যে অ্যাপ্লিকেশনটি আপডেট জানা, তখনই তারা কিন্তু একটা যুক্তিসঙ্গত রিপ্লাই দিবে। জি অনেক ধন্যবাদ। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা, আমি 2011-তে, আমি আশরাফ ব্রঞ্জ থেকে। জি আমি 2011-তে সিটিজেন হওয়ার পরে আমার ভাই বোনদের জন্য আমি অ্যাপ্লাই করি। তো আমার প্রশ্ন হলো যে যখন অ্যাপ্লাই করে আমার ভাই বোনদের ছেলে মেয়েরা কেউ 16-18 ছিল, এখন আবার কেউ আনমেরিড। আসলে আমার ভাই বোনদের সাথে তার ছেলে মেয়েদের আসার যে বয়স বা মেরিড আনমেরিডের সীমাবদ্ধতা, এই ব্যাপারটা আমি একটু জানতে চাচ্ছি। জি অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ইউএস সিটিজেন যখন তার ব্রাদার সিটিজেন আবেদন করে, অবভিয়াসলি এটা সবাই জানে যে স্পাউস চিলড্রেন তারাও আসতে পারে। এটা কারণ হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলি প্রেফারেন্স ক্যাটাগরি। এখানে যে প্রিন্সিপাল বেনিফিশিয়ারির সাথে তার স্পাউস এবং আন্ডার 21 চিলড্রেনরা ইমিগ্রেন্ট হয়ে আসতে পারবে ইউএস তে। তো সেই ক্ষেত্রে স্পাউস তো আসতে পারবে। এই চিলড্রেনদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আন্ডার 21 এবং আনম্যারিড থাকতে হবে। কোনো যদি সন্তান কেস প্রায়োরিটিতে আসার আগে ম্যারিড হয়ে যায় তাহলে উনি বাদ পড়ে যাবে অ্যাপ্লিকেশন থেকে। আবার কারো বয়স যদি 21-এর উপরে চলে যায় সেও কিন্তু বাদ পড়ে যাবে। তবে এখানে একটি এক্সেপশন আছে, সেটিকে বলা হয় যে সিএসপি এর রুল, চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট, যেটা 2001-এ ইন্ট্রোডিউস করা হয়েছিল। এটার আলোকে কিন্তু যে বয়সের কিছু ক্রেডিট পাবে। ফর এক্সাম্পল, যে উনি 2011 আবেদন করেছে, অ্যাপ্লিকেশনটি দেখতে হবে কত সময় পরে অ্যাপ্রুভ হয়েছে ইউএসসিআইএস এ। ওই সময়টুকু যখন কেসটি প্রায়োরিটিতে আসবে, ওই চাইল্ডের ক্ষেত্রে ডিডাকশন করে যদি দেখা যায় চাইল্ডের বয়স 21-এর নিচে কাউন্ট করা যায়, তখন কিন্তু এলিজিবিলিটি পাবে। জি বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে বলতেছি, রাসেল। আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে মানে কারো যদি বয়স 21-এর মধ্যে থাকে এবং সে যদি বিয়ে করে অ্যাক্সিডেন্টালি এবং সে বিয়ের পরবর্তীতে এই মুহূর্তে ডিভোর্সি অবস্থায় আছে, সে কি ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে এলিজিবল হবে পরবর্তীতে? যদি ডিভোর্স পরবর্তী সে ইমিগ্রেশন ভিসার জন্য এলিজিবল কিনা? দ্যাট মিনস তার ইন্টারভিউর সময় সে তখন ডিভোর্স পারসন হিসেবে থাকবে। আমার কোশ্চেনটা এটাই জানার ছিল যে সে ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লিকেবল কিনা এবং সে তার মা বাবার সাথে ইউএসএ তে যেতে পারবে কিনা। ওকে, অ্যাটর্নি মাহফুজুর রহমান। এটা সম্ভবত রেফার করছে ভাই বোনের আবেদনের ক্ষেত্রে। যদি কোনো চাইল্ড ম্যারিড হয়ে যায়, সেটা কিন্তু টেকনিক্যালি কিন্তু সেটা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যায় যখনই ম্যারিড হয়। আবার যখন উনি ডিভোর্স হয়ে যায়, টেকনিক্যালি কিন্তু আবার উনি উনার ফার্স্ট আগের ট্র্যাকে ফিরে আসে। তো সেক্ষেত্রে অবশ্যই ওনার বয়স যদি 21-এর নিচে থাকে, সেক্ষেত্রে এলিজিবিলিটি পাওয়ার সম্ভাবনা আছে উনি ডিভোর্সি হয়ে গেল, যেহেতু উনি তখন সিঙ্গেল থাকবে। জি বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। সবিতা দাস তিনি একটি প্রশ্ন করেছেন যে তার এক আত্মীয় তার ভাইয়ের পরিবারের জন্য অ্যাপ্লাই করেছে, ফার্স্ট লেটার রিসিভড করেছে। যদি ফাইনাল লেটার রিসিভ করার সময় তার কোনো সন্তানের বয়স 21 বছরের বেশি হয়, তাহলে ওই 21 বছরের বেশি বয়সী সন্তানটির ইউএসএ আসার ব্যাপারে পরামর্শ কি? বেশ চমৎকার, অনেকগুলো প্রশ্ন এসে খুবই কানেক্টেড, সিমিলার। তো সেম থিং যেটা আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম, যে ডেরিভেটিভ চাইল্ডের বয়স 21-এর নিচে থাকতে হবে এবং আনমেরিড থাকতে হবে যখন অ্যাপ্লিকেশনটি ভিসা প্রায়োরিটি অ্যাভেলেবেল হবে। যদি 21-এর উপরে হয়ে যায় তখন কিন্তু এটি বাদ পড়ে যাবে স্বাভাবিক আইনে, কিন্তু সেটা সিএসপি এর রুল অনুযায়ী কিন্তু উনি বয়সের ক্রেডিট পাবে যতটুকু সময় ব্যয় হয়েছিল ইউএসসিআইএস অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হওয়ার জন্য।
জি, অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন? আমি বিশ্বজিৎ জামাইকা থেকে বলতেছি। জি, বলুন। আদাব। আমার প্রশ্ন হয়েছে, আমি ইউএস সিটিজেন। আমি 2013-এ আমি আমার বোনদের জন্য অ্যাপ্লাই করেছি। তো তারা বাংলাদেশ থেকে, আমি দেখাইছি তারা বাংলাদেশে স্থায়ী ঠিকানা। এর পরের বছরে তারা ইন্ডিয়ায় চলে যায়। ইন্ডিয়ায় যাওয়ার পরে ওইখানে তারা এখন এই মধ্যে সিটিজেন হয়েছে। তো এখন কি আমি এটা ইউএস সিটিজেনকে জানাইতে হবে, বা এটা পরবর্তীতে তাদের আসতে কোনো অসুবিধা হবে কিনা এটা জানার জন্য? জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। ওদের যদি কোনো ন্যাশনালিটি পরিবর্তন হয়, অবশ্যই যদি কেসটি এখনো অ্যাপ্রুভ না হয়ে থাকে, ইচ্ছা করলে সেটা ইউএসসিএস আপডেট করে দিতে পারে। আর যদি কেসটি অ্যাপ্রুভ হয়ে যায় এবং সেটি ন্যাশনাল ভিসা সেন্টারে থাকে, যেহেতু ওনারা আগে বাংলাদেশি সিটিজেন ছিল, বাংলাদেশে ছিল, সেহেতু সেটা বাংলাদেশের কনসুলার প্রসেসে, কনসুলার অফিসে কিন্তু সেটা প্রসেস করা হবে। যেহেতু এখন ডিফারেন্ট কান্ট্রিতে চলে গিয়েছে ইন্ডিয়াতে, সেক্ষেত্রে যদি ওদের যে রেসিডেন্সি প্রুফ দেখাতে পারে ন্যাশনাল ভিসা সেন্টারে, তারা কিন্তু কেসটির কনসুলার প্রসেস ঢাকা থেকে ট্রান্সফার করে দিল্লি অথবা বোম্বেতে নিয়ে যাবে। জি, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক কে রয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপু, আমার একটা প্রশ্ন আছে বিজনেস সম্বন্ধে। আমার জন্য আর আমার বড় বোনের জন্য আমার ভাই অ্যাপ্লাই করছিল। ওদের মানে গ্রিন কার্ডের কি পর্যন্ত সব এমবাসি খরচ টরচ সবই দেওয়া ছিল, কিন্তু হঠাৎ আমার ভাই মারা যায়। হ্যাঁ, কিন্তু এখন কি তারা আসতে পারবে? কারণ ওই স্পন্সর আমার ভাই ছিল। সেখানে কি আপনি কোনোভাবে ইনক্লুডেড ছিলেন? না না, এটা আমার ভাই, বড় ভাই করছে। জি, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এটা খুবই দুঃখজনক, ফ্যামিলি লস হয়েছে। যদি পিটিশনার মারা যায়, সেক্ষেত্রে জেনারেল রুল অনুযায়ী অ্যাপ্লিকেশনটি রিভোক হয়ে যায় সেক্ষেত্রে। কিন্তু যদি মারা যাওয়ার পরেও এখানে কিন্তু আরেকটি ল আছে, যেটা হিউম্যানিটেরিয়ান রিইনস্টেটমেন্ট বলা হয়। সেক্ষেত্রে কিন্তু সাবস্টিটিউট অফ স্পন্সর করা যায়। সেক্ষেত্রে ইউএসসিএস এর একটা নির্দিষ্ট রিলেটিভ ক্যাটাগরি আছে। ফর এক্সাম্পল ব্রাদার, সিস্টার, লস, ফ্যামিলি এবং নেপিউ, নিস, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, তারা কিন্তু ওই অ্যাপ্লিকেন্টের স্পন্সর হিসাবে সাবস্টিটিউট হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই সেটা কোনো বিজ্ঞ অ্যাটর্নির সাথে সেটা কাজ করতে হবে। এটা কিন্তু সম্ভব যে অন্য আরেকজন গ্রিন কার্ডধারী অথবা সিটিজেন রিলেটিভস কিন্তু ওই ইমিগ্রেন্টদেরকে স্পন্সর করে নিয়ে আসতে পারে। জি, অনেক ধন্যবাদ। দর্শক কে রয়েছেন? দর্শক কে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি এমডি হোসেন জামাইকা থেকে বলতেছি। জি, আমার প্রশ্ন মাহফুজ ভাইয়ের কাছে। আমি 2012-এ আমি ইউএস সিটিজেন। আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম। তো সেই ক্ষেত্রে এখন এই বছর 2021 মার্চে ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে। এখন অ্যাপ্রুভ হওয়ার পর ওরা বলতেছে যে 1 বছরের মধ্যে যোগাযোগ করার জন্য। আমি ওদের ওই যেই নাম্বারগুলো আছে ওগুলো দিয়ে আমি যোগাযোগ করছি, অনলাইনে লগ ইন করছি, বাট এখন থেকে কোনো ফি দিতে পারছি না। আর ওরা বলছে যে 1 বছরের ভিতরে যোগাযোগ করতে। সো এখন সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, যেটা আমি কোনো কিছু করতে পারতেছি না? জি, অ্যাটর্নি মাহফুজুর রহমান, ফি দিতে পারছেন না। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। 2012-এ যারা আবেদন করেছিল এবং 13 আবেদন করেছিল এবং যাদের ভাই বোনের অ্যাপ্লিকেশন গুলো অ্যাপ্রুভাল পেয়েছে, এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেক অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রেই ন্যাশনাল ভিসা সেন্টার এমন একটি লেটার সেন্ড করেছে, যে লেটারটি কিনা অন্য যে যাদের ভিসা এখন অ্যাভেলেবেল আছে, সিমিলার লেটার কিন্তু তাদের ক্ষেত্রেও প্রেরণ করেছে, যে 1 ইয়ারের ওয়ার্নিং সহ ভিসা পে করার জন্য বলা হচ্ছে এবং কেস নাম্বার দিয়ে দিয়েছে, ইনভয়েস আইডি দিয়ে দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যখনই লগ ইন করছে দেখছে এখানে কোনো ফি দেওয়ার কোনো অপশনই নেই। আমি বলবো যে এটা ন্যাশনাল ভিসা সেন্টারের সম্ভবত কোনো এরর। তারা এই ধরনের চিঠি প্রেরণ করার কারণে যারা ইউএস সিটিজেন পিটিশনার তারা কিন্তু একটা বড় ধরনের কনফিউশনের মধ্যে রয়ে গিয়েছে। তারা কি করবে এখন, তারা ভয় পাচ্ছে যে অ্যাপ্লিকেশনটি 1 বছরের মধ্যে বাতিল হয়ে যায় কিনা।
তো যেটা আমার যেটা এই বক্তব্য সেটি হচ্ছে বাতিল হওয়ার কোনো সুযোগ নেই। 2012-এ যারা আবেদন করেছে তাদের অ্যাপ্লিকেশনটি প্রায়োরিটিতে আসতে আরো 4-5 বছর সময় লাগবে, কারণ বর্তমানে অক্টোবর 2000 পর্যন্ত যারা আবেদন করেছিল তাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফাইনাল লেটার প্রেরণ করছে না ন্যাশনাল ভিসা সেন্টার। তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি অ্যাবান্ডন হওয়ার কোনো সুযোগ নেই, জাস্ট নিয়মিত ফলো আপ রাখতে হবে যে কখন সেকেন্ড লেটার ইস্যু করা হয়। জি, অনেক ধন্যবাদ। দর্শক কে রয়েছেন? হ্যালো, জি বলুন। আমার নাম তাসলিম, আমি ব্রঞ্জ থেকে বলছি। আমি F4 ক্যাটাগরিতে আর কি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো আমি যে ডেট অফ বার্থ ইউজ করেছিলাম আর কি, সম্প্রতি জানতে পারি সে ভুলবশত তার এনআইডি এবং বার্থ সার্টিফিকেটের মধ্যে সে ভিন্ন জন্ম তারিখ ইউজ করেছে ভুলবশত। এখন আমি কি করতে পারি? অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অ্যাপ্লিকেশনটি যেই পর্যায়ে থাকুক সেটা বেনিফিশিয়ারি ফাইনাল ভিসা হওয়ার আগ পর্যন্ত কিন্তু সুযোগ থাকে অ্যাপ্লিকেন্টের বিভিন্ন ইনফরমেশন আপডেট করার। যদি নামে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে না বা ডেট অফ বার্থে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে, সেটা সঠিক অফিসিয়াল ডকুমেন্টেশন, বার্থ সার্টিফিকেট এবং পাসপোর্ট প্রডিউস করে কিন্তু সেটি আপডেট করা যায়। জি, আশা করি আপনি আপডেট করতে পারবেন। দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি ভাই, আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি জি আফা, আমার একটা কোশ্চেন, আমি ফ্লোরিডা থেকে বলতেছি, আমার নাম গোলাম মোস্তফা। জি, আমার কোশ্চেন হলো, আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করছি 2005-এ, বিভিন্ন কারণে দেরি হয়ে গেছে। এখন ওই সমস্ত কিছু ফেক, ভিসা ফি প্লাস কাগজপত্র সবকিছু ওরা রিসিভ করছে। এখন আমি 4বার নোটিশ পাইছি এনবিসি থেকে যে মানে 60 দিন অপেক্ষা করার জন্য, 60 দিন অপেক্ষার জন্য। এখন আমি ওয়ান্ডারিং কি এটা কি রাইট ট্র্যাকে আছি আমি, না কোনো সমস্যা আছে, এটা জানার জন্য একটু। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। যেটা কিনা কিছুক্ষণ আগে আমরা আলাপ করছিলাম, ন্যাশনাল ভিসা সেন্টারে অ্যারাউন্ড মোর দেন 600,000 অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়ে গিয়েছে। তারা এখনো সেটা স্বাভাবিক গতিতে ইন্টারভিউ স্কেজুল করতে পারছে না। তো এক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেন্টদেরকে এটা বারবার নোটিফিকেশন এই কারণে পাঠানো হচ্ছে যেন তারা বর্ণনা করে যে 1 বছরের মধ্যে হয়ে যাচ্ছে, অ্যাপ্লিকেশন যেন কোনো অ্যাবান্ডন হয়ে যায় কিনা। সেই জন্য কিন্তু এটা ওনার ক্ষেত্রে নয়, বা প্রায় সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টার এই ধরনের নোটিফিকেশন পাঠাচ্ছে। এতে স্কেয়ার হওয়ার কোনো কারণ নেই, যেটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। যখনই তারা ইন্টারভিউর জন্য স্কেজুল, তাদের স্লট অ্যাভেলেবেল হবে, তারা তখনই কিন্তু ইন্টারভিউ স্কেজুল করে দেবে। জি, অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং দর্শকদের খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।